সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমাদের আজকের আলোচনার বিষয় রোজায় ভেজাল বিরোধী অভিযান। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি, আমার ডান দিক থেকে পরিচয় করে দিচ্ছি, রয়েছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি জনাব গোলাম রহমান, রয়েছেন এফবিসিসিআই এর সাবেক সহসভাপতি বর্তমানে পরিচালক জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন, এবং রয়েছেন দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক জনাব কাশেম হুমায়ুন। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনায়। দর্শক, জানিয়ে রাখি আমাদের আলোচনায় আপনি অংশ নিতে পারবেন, এজন্য আপনাকে ফোন করতে হবে। আপনার যে নম্বরগুলো পর্দায় দেখতে পারবেন সেই নম্বরে, এছাড়াও ফেসবুক অথবা এসএমএস এর মাধ্যমে আপনাদের মন্তব্য সরাসরি অনুষ্ঠানে পাঠাতে পারবেন। আলোচনা শুরু করার আগে এখন পর্যন্ত যে শিরোনামগুলো আছে এগুলো আমরা একটু দেখে নিই। ৭১-এ মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিল শুনানি শেষ, চূড়ান্ত রায় ২৯ জুলাই। যুক্তরাজ্যে বসে ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছিল তারেক রহমান, সংসদে প্রধানমন্ত্রী। ব্রাজিল থেকে আনা গম নিয়ে ষড়যন্ত্র করছে একটি বিশেষ রাজনৈতিক মহল, সংসদে খাদ্যমন্ত্রী। আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করবে সংসদীয় কমিটি। অভিজিৎকে হত্যা করেছে উগ্রবাদী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম, নিশ্চিত করল ডিবি। জড়িত ৭ জনকে শনাক্ত। এবং আবারও ব্যাটিং ব্যর্থতায় টি-20 সিরিজ হারল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 2টি ওয়ানডের জন্য দল ঘোষণা, ফিরলেন মাহমুদুল্লাহ ও বিজয়। আমরা শিরোনামগুলো দেখলাম। আমাদের যে বিষয়টি আজকে রোজায় ভেজাল বিরোধী অভিযান, এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করেছি রোজার মধ্যেই। আমরা আজকে পেয়েছি আমাদের জনাব গোলাম রহমান, আপনাকে পেয়েছি কনজিউমার অ্যাসোসিয়েশন বাংলাদেশের ক্যাবের সভাপতি হিসেবে। আমরা দেখি যে, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই, আমরা দেখি যে প্রতি বছর, এটা শুধু যে এই বছর না, এই বছর তাই না, আমরা প্রতি বছর দেখি রোজা আসলে একটা ভেজাল বিরোধী অভিযান একটা জোরালো হয়। প্রথম যখন হতো সবাই খুব মানে আমাদের অবজারভেশনটা হচ্ছে প্রথমত ওকে ঠিক আছে, কিন্তু এখন যেন যে দোকানদার বা যারা যেখানে ভেজাল বিরোধী অভিযান চলে, তারাও আমরা দেখি যে আমাদের রিপোর্টাররা বলে যে তারা যেন অনেকটা প্রস্তুত, আজকে এখানে ভেজাল বিরোধী অভিযান হবে, সেই জন্য তারা প্রস্তুত হয়ে থাকেন। আর রোজার মাস এলেই ভেজাল বিরোধী অভিযান, পরবর্তীতে সারা মাস জুড়ে এটা তেমন তৎপরতা থাকে না, মনে হয় পুরো দেশ ভেজাল মুক্ত হয়ে গেছে বা ভেজাল মুক্ত করা গেছে। তো আপনি ভোক্তা অধিকার রক্ষার সংগঠনের সভাপতি, এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখেন, বা এই বিষয়টি যেন মানে সবসময় যেন আমরা ভেজাল মুক্ত খাবার পেতে পারি, এই বিষয়ে আপনাদের করণীয় বলে মনে করেন? আইন অনুযায়ী ভেজাল অপরাধ, এবং এটা সবসময় অপরাধ। যে রোজা আসলে অপরাধ, অন্য সময়ে অপরাধ নয়, এটা তো হতে পারে না। এবং আইনে যেটা আছে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলে একটি অধিদপ্তর করা হয়েছে। সেই অধিদপ্তরের কাজই হলো সারা বছর ভোক্তা স্বার্থ সংরক্ষণ করার জন্য অভিযান পরিচালনা করা। এবং এখন বোধহয় সারা দেশের সব জেলায় এখনো এর অফিস হয় নাই, ঢাকাতে আছে এবং 34টি কি 35টি জেলায় অফিস হয়েছে। আইন অনুযায়ী তাদের সারা বছরই অভিযান পরিচালনা করার কথা এবং ভোক্তাদের স্বার্থ যাতে সংরক্ষিত হয় সে বিষয়টি দেখা। তাছাড়া প্রশাসনের এটা একটি দায়িত্ব। আমাদের অনেক আইন আছে যেখানে ভেজাল, তারপরে ভেজাল এবং নিম্নমানের পণ্য যাতে বাজারজাত না হয় সেই জন্য ব্যবস্থা গ্রহণ, এগুলি অপরাধ। ভোক্তা অধিকার সংরক্ষণ প্রতিষ্ঠান হিসাবে এই যে যারা অভিযান পরিচালনা করবে বা যে সংগঠনগুলো আছে, একটা অধিদপ্তর আছে, এদের সাথে আপনারা কিভাবে কাজের সমন্বয় করেন বা তাগিদ কিভাবে সৃষ্টি করেন যে হ্যাঁ সবসময় যেন চালানো হয়, কেন হয় না সবসময়? যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাথে ক্যাবের একটা নিবিড় যোগাযোগ আছে এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সাথে ক্যাবের। কেন, কারণগুলি কি, কেন সবসময় হয় না সেটা আপনারা জানেন? এটা কারণটা কোথায় বা ঘাটতিটা কোথায়? সাধারণত রোজার সময় খোলা বাজারে অনেক খাদ্যদ্রব্য প্রস্তুত হয়
যেটা অন্য সময়ে হয় না। আপনার ইফতারের বাজার একটা মস্ত বড় বাজার, সেই জন্য এই সময়ে অনেক অনৈতিক অনেক নতুন করে খুব দ্রুত, মানে এটা তো দ্রুত তৈরি দ্রুত শেষ, বাজার হ্যাঁ, এবং খুব মানে আপনার কুইকলি একটা লাভ করার একটা প্রবণতা অনেকের মধ্যে দেখা যায়, এবং অনৈতিক কাজ করে লাভ করারও একটা প্রবণতা দেখা দেয়। সেই জন্য বিশেষ করে রোজাদারদেরকে একটা স্বস্তি দেওয়ার জন্য প্রশাসন থেকে একটা জোরালো পদক্ষেপ নেওয়া হয়, তবে অন্য সময়েও প্রশাসন থেকে এই ধরনের পদক্ষেপ কাম্য। জি, আমি জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন আপনার কাছে আসি। আপনি তো আরো ভালোভাবে বলতে পারবেন, আপনি এফবিসিসির পরিচালক, সাবেক সভাপতি ছিলেন, এবং একসময় দেখি যে একেবারে দোকান পর্যায়ে বা একেবারে মানে বাংলাদেশ দোকান মালিক সমিতির আপনি ক্ষুদ্র পর্যায়ে সভাপতি ছিলেন। হ্যাঁ, তো তাদের কথাগুলো এই ভেজাল নিয়ে, এই অভিযান নিয়ে তাদেরও কিছু কথা আছে, কথাগুলো আপনার জানা আছে, এবং আপনি নিশ্চয়ই লেটেস্ট মানে ইয়েগুলো জানেন যে তাদের কিছু কথা আছে এই বিষয়ে নিয়ে। ধন্যবাদ আপনাকে। প্রথমত যে গোলাম হোসেন সাহেব যেটা বললেন, ভোক্তা অধিদপ্তর শুধু একটি অধিদপ্তর না, কিন্তু মানে ভেজাল বিরোধী অভিযান চালাবার জন্য বাংলাদেশে প্রায় 7-8টি সংস্থা আছে। তার মধ্যে ভোক্তা অধিদপ্তর আছে, বিএসটিআই আছে, সিটি কর্পোরেশন আছে, বাণিজ্য মন্ত্রণালয় আছে, র্যাবের একটি কমিটি আছে যারা ভেজাল বিরোধী অভিযান চালান। এত কমিটি, তারপরে কিন্তু আমরা ভেজাল মুক্ত হতে পারছি না। একটা বিষয় আপনাকে আশ্বস্ত করতে চাই, এটা কি সমন্বয়ের অভাব? না, আমি একটা বিষয় আপনাকে আশ্বস্ত করতে চাই, আমরা যতটা না প্রচারে আছি, আমার মনে না ততটা অ্যাডাল্টেশন যুক্ত খাবার আমরা খাচ্ছি। এই ব্যাপারটা আমি দর্শকদের উদ্দেশ্যে আপনার মাধ্যমে বলতে চাই যে আমরা যতটুকু না প্রচারে যতটুকু বলছি, কারণ হচ্ছে গত কয়েকদিন আগে রিপোর্ট আপনি দেখবেন যে বিএসটিআইতে প্রায় 40টি নমুনা পরীক্ষা করে দেখা গেছে 4-5টি নমুনাতে ভেজাল পাওয়া গেছে, বাকিগুলোতে তেমন ভেজাল পাওয়া যায়নি। এবং আপনি যে কথাটা বলছিলাম যে আমাদের কিন্তু ভেজাল বিরোধী অভিযান চালাবার জন্য ব্যবসায়ীদের পক্ষ থেকে, বিসিসির পক্ষ থেকে আমরা প্রতিনিয়ত বলি যে আপনারা এটা কন্টিনিউয়াস প্রসেস হিসেবে আপনারা এই কাজটি পরিচালনা করেন। কিন্তু মাঝে মধ্যে যে কথা আপনি বললেন, এবং আজকে যে কারণের কথা সূত্রপাতটি শুরু হলো যে রমজান মাস আসলে আমরা দেখি যে এটার প্রভাবটা বেড়ে যায় এবং সেখানে কিছু অনৈতিক কাজকর্ম হয়। আমাদের যে কথা আপনি বললেন যে আমি কিছু বিষয়গুলো জানি, আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। গত সপ্তাহের আগের সপ্তাহে মৌলভীবাজারে দুধের গোডাউনে গিয়ে র্যাবের একটি ভ্রাম্যমাণ আদালত সিলগালা করে দিলেন। ওনারা গেলেন শুক্রবারে গিয়ে বললেন যে আপনি গোডাউন খোলেন। তো যিনি মালিক উনি হচ্ছে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি, উনি এসে এটা খুলে দিলেন। খুলে দেওয়ার পরে দেখে থেকে ব্যাংকের গোডাউন ছিল, বলে এটা খুলে দেন। তো উনি বলেন যদি ব্যাংকের গোডাউন আমার পক্ষে এখন আর খুলতে পারবো না, আজকে শুক্রবার, আপনি বেটার রোববারে আসেন, আমরা এটা সিলগালা করে যান। অ্যাকর্ডিংলি ওনারা সিলগালা করে চলে গেলেন। প্রশ্ন হচ্ছে শুক্রবার ওনারা গেলেন, ব্যাংকের গোডাউন খুলতে বললেন, আমাদের কিন্তু খোলার সুযোগ থাকলো না। ওনারা সিলগালা পরের দিন আমরা ওখানে গেলাম, আমরা সবাই ছিলাম সেখানে। তো র্যাবের যিনি ম্যাজিস্ট্রেট, ওনাকে আমি বললাম যে দেখেন আপনার কাজটা আপনি করবেন, আপনার কাজে আমাদের মানে বাধা দেওয়ার বিন্দু মাত্র কোনো সুযোগ নাই, চেষ্টাও করব না। একটি জিনিস শুধু আপনি নিশ্চিত করবেন যে এই দুধটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, এটা বাজারজাত করার সুযোগ নাই। এটা প্রমাণ করার পরে আপনি মালিকের বিরুদ্ধে যা খুশি করবেন আইনগতভাবে, এবং যতক্ষণ না পর্যন্ত আপনার প্রমাণ করতে পারছেন যে এটা মেয়াদ উত্তীর্ণ, রাইট, হ্যাঁ, এবং আপনি এটাকে এই মালগুলো আপনি ডেস্ট্রয় করার এই মুহূর্তে আপনি না করেন, যদি নিশ্চিত হন আপনি সেই মতো মালগুলো ডেস্ট্রয় করেন। এর মধ্যে দেখলাম পত্রিকায় এমন কিছু পত্রিকার নিউজ আসলো যে ওখানে মালিক পালিয়ে গেছে। ওখানে যাওয়ার পর এই জাস্ট ওকে নাম ধরে বলা হলো যে ওই সময় এই দুধের যিনি ইম্পোর্টার, যিনি মালিক, মালিক যারা, ওরা গোডাউন ছেড়ে পালিয়ে গেছেন। আসলে কিন্তু উনি পালিয়ে যান নাই। এই যে ছিলেন উনি ওনাদের সঙ্গে কাজ করলেন। আপনি যে কথাটা বলছেন, আমরা যে অভিযানের কথা জানি, অভিযান পর যে ব্রিফিংটা হয়, সেই ব্রিফিংটার কথা জানি, সেই ব্রিফিংটা দেওয়া হয়। আমরা তো সম্ভবত বছর দুয়েক আগে আমরা অভিযান পরিচালনার সময় কখনো কখনো এফবিসিসিআই প্রতিনিধি দলকে দেখতাম, কিন্তু এই বছর কোন টিমের মধ্যে কোন জায়গায় এফবিসিসিআই কোন টিমকে দেখি নাই। এই যে কথাটা আপনি যে বললেন এখন আজকে এখানে, এটা আমি প্রথম শুনলাম। জি, এবং আমি এই যে আপনি কথাগুলো বললেন খুব কারেক্টলি পয়েন্ট আউট করছেন। আমরা যে কথাটা বারবার বলতে চাই, এবং আমরা কি করলাম, আমি সেদিন ওনাকে বললাম যে আপনি এখানে স্যাম্পলটা নিয়ে যান, স্যাম্পলটা নিয়ে আপনি বিএসটিতে দেন, জনস্বাস্থ্য ইনস্টিটিউটে দেন এবং সায়েন্স ল্যাবরেটরিতে দেন, দিয়ে পরীক্ষা করেন। পরীক্ষা করে যদি দেখা যায় যে এটা মেয়াদ উত্তীর্ণ দুধ, অবশ্যই তার
বিরুদ্ধে ব্যবস্থা করবে। তার আগে মিডিয়া কোনো প্রচার না। হ্যাঁ, না, প্রচার আপনি করতে পারেন, মিডিয়ার প্রচার, কিন্তু পজিটিভ প্রচারটা এইটুকু হওয়া উচিত ছিল যে হ্যাঁ এই মালগুলো নিয়ে যাওয়া হয়েছে, স্যাম্পল নিয়ে যাওয়া হয়েছে এবং স্যাম্পলের পরবর্তী পরে সিদ্ধান্ত জানানো হবে, এটা হইতে পারতো। কিন্তু তা না করে বলা হলো যে মালিক সেখান থেকে পালিয়ে গেছে। আমি সব মিডিয়াকে বলছি, দুই একটি সংবাদপত্রের কথা বলছি আমি। এই কারণে আর কি মানুষের মধ্যে এক ধরনের মানে ভয় ভীতির সৃষ্টি হয়, ব্যবসায়ীদের মধ্যে হয়, জনমানুষের মধ্যে হয় যে আমরা কি খাচ্ছি, আমরা কি পড়ছি, আমরা কি দেখছি, ওরকম একটা বিষয় কিন্তু চলে আসে। এই কারণে প্রোডাক্টের প্যাকেজিং এর উপরে লেখা আছে, ওখানে কিন্তু লেখা ছিল যে আপনার এই ম্যানুফ্যাকচারিং ডেট লেখা ছিল 2014, মানে এক্সপায়ারি ডেট লেখা ছিল 2016। এগুলো ওনারা ওইভাবে মানতে চাইলেন না। কিন্তু পরবর্তী পর্যায়ে আমি ধন্যবাদ জানাই সেই ক্ষেত্রে আপনাদের একটা ব্রিফিং আসা উচিত ছিল না যে 2016 এক্সপায়ারি ডেট থাকার সত্ত্বেও র‍্যাবের টিম এই কাজটা করেছে। আমি সেই জায়গায় আসছি। এরপরে কিন্তু আমরা রোববারে সেখানে থাকলাম, থেকে আমি ম্যাজিস্ট্রেট সাহেবকে বললাম যে আপনি মালগুলো স্যাম্পল নিয়ে যান, নিয়ে পরীক্ষা করে যদি দেখেন তাহলে যত রকম মানে শাস্তি তার বিধান আপনি করবেন, কোনো আপত্তি নাই। কথাগুলো এই কারণে বললাম যে আমরা কিন্তু স্বচ্ছতা চাই, আমরা চাই কন্টিনিউয়াস এই প্রসেসটা চলবে। ঘটনাটা কি হলো শেষ পর্যন্ত, এন্ডটা কি? এরপরে এখন তো রিপোর্টটা এসে পৌঁছায় না, রিপোর্ট দিতে 5-7 দিন, কিন্তু পত্রিকার রিপোর্ট হয়ে গেছে, মিডিয়া রিপোর্ট হয়ে গেছে যে মালিক পালিয়ে এবং সেখানে ধ্বংস হয়েছে। না, এটা কতদিন ধ্বংসের কথা লেখা এটা গত সপ্তাহে। না, এটা কি ধ্বংসের ব্যাপারে আপনি জানেন সেটা নষ্ট করা হয়েছে কিনা? না, ওনার দাবি অনুযায়ী যেটা করেছিল। তো আমি একটু কাশেম ভাই আপনার কাছে আসতে চাই যে এই যে আমরাও দেখি যে আমরা মিডিয়ায় কাজ করি, আপনি মিডিয়ায় কাজ করেন, আমরা দেখি যে কোনো জায়গায় অভিযান চলার সময় আমাদের মিডিয়ার কাছে ফোন আসে যে ভাই আপনার ক্যামেরা পাঠানো, ওই জায়গায় অভিযান চালাবো। তো অভিযান চালানোর আগে যদি এইভাবে ফোন আসে যে ভাই আপনার ক্যামেরা পাঠান, অভিযান চালাবো, তো যে জায়গায় অভিযান চালাবে সেই জায়গাটা কি গোপন থাকছে বিষয়টি? না, গোপন তো থাকে, ওপেন। এটা এখানে কিছুক্ষণের মধ্যে সবাই এখানে, আপনি বেলি রোড বলেন, যে কোনো জায়গা বলেন, ইফতারি বাজার বলেন, চক বাজার বলেন, যখনই একসাথে অনেকগুলো ক্যামেরা থাকে তখন দেখে যে হয় এখানে ইফতারের উপরে তারা রিপোর্টিং করতে এসছে, অথবা ভেজাল বিরোধী কোর্ট আসবে, মোবাইল কোর্ট আসবে, সেই জন্য সাংবাদিকরা এখানে এসছেন। সেটা ওনারা আগেই ধারণা করে নেন। তো এইভাবে আসলে ভেজাল বিরোধী অভিযান কতটুকু সফল হবে বলে আপনি মনে করেন? বিষয়টা আসলে তো ধরেন অনেকটা লোক দেখানো হয়ে যায় কিনা অনেক সময়? না, অনেকটা লোক দেখানো তো হয়ই। আপনি যদি 12 মাসের হিসাব করেন একটা বছরে, পার্টিকুলারলি দেখবেন রমজানের মাসে যেভাবে মানে অভিযানটা পরিচালিত হয়, এখন অভিযানের বিষয়টা তো আমি ব্যক্তিগতভাবে মনে করি এরকম অভিযান প্রতিদিনই পরিচালিত হওয়া উচিত, প্রতিদিনই কন্টিনিউয়াস, মানে এবং সুসমন্বিত টিমের মাধ্যমে। হ্যাঁ, ডেফিনেটলি এটার মধ্যে আজকে উনি যে অভিযোগটা করলেন সেই অভিযোগটা যেন এফডিসি এর পক্ষ থেকে কেউ না করতে পারে। এখন হেলাল ভাই যে কথা তথ্যটা দিলেন, যে এটা তো হেলাল ভাই কারেক্টলি বলেছেন যে আমি মেয়াদিত না, দুটার গায়ে যে স্যাম্পল লেখা আছে যেটা ডেট এক্সপায়ারের কথা, সেখানে কিন্তু ডেট এক্সপায়ার না এটা, তাহলে দুধটাকে তারা বলছেন ঠিকই আছে। এখন প্রশ্ন হচ্ছে তারপরও র্যাবের ভিতরে যা ম্যাজিস্ট্রেট সাহেব গেছেন তাদের ভিতরে হয়তো সন্দেহ বা কোনো তথ্য ছিল, আমি জানি না, তথ্য যে এটা মানে খাওয়ার অনুপযুক্ত এরকম কিছু একটা হবে, তথ্য এরকম গেছে তারা। কিন্তু পরবর্তীতে হেলাল ভাই যেটা বললেন যে তারাও তো বলেছেন ওই টিমকে যে না এটা 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 এটার একটা 20 টাকা আবার পরীক্ষা নিরীক্ষা করে দেখেন, এটাও যুক্তিযুক্ত। এখন বিষয়টা হচ্ছে যে আপনি যদি একটা কোঅর্ডিনেশনের ভিতর দিয়ে থাকেন তাহলে কিন্তু জিনিসটা অনেকটাই আমরা সুফল পাবো। এখন হঠাৎ করে আপনি জাম করবেন, মিডিয়ার ক্যামেরা নিয়ে যাবেন, মিডিয়াকে ধরেন অনেক দায়বদ্ধতা আছে, মিডিয়া ধরেন আপনি নিউজে খোঁজে। এখন যারা দায়িত্বশীল লোক আছেন, যারা দায়িত্ব পালন করেন, তারা যদি স্কোপটা করে দেন যে না আমরা এর মধ্যে ঝাঁপিয়ে পড়বো, আজকে এই অভিযান করব এবং ফলো করে প্রচার করতে হবে, তাহলে সেই জায়গাটা কিন্তু মিডিয়ার খুব একটা আপনি ইয়ে দিতে পারেন। আমি স্যারের কাছে আসতে চাই। স্যার, এইখানে যে বললেন যে সমন্বিত অভিযান পরিচালনা, আমরা যেটা 2013 সালের দিকে কিছুটা দেখেছিলাম, এফডিসির প্রতিনিধি দল থাকে সেই টিমে, এখন সেটা নেই। একটা নির্দিষ্ট টিম, একজন ম্যাজিস্ট্রেট, কিছু ক্যামেরা এবং কিছু পুলিশ, এইভাবে একটা ইয়ে করা হচ্ছে। তো এইটার মধ্যে এটা কি সুসমন্বিত হচ্ছে? আপনি কি মনে করেন? এটা আর কি ইন্ডিপেন্ডেন্টলি অনেকগুলো এজেন্সি কাজ করছে, এতে একদিকটা আছে একটা চেকস এন্ড ব্যালেন্স। একটু থামাই, একজন দর্শক আছেন লাইনে, তার প্রশ্নটা নিয়ে নেই, তারপরে আমি আপনার কাছে আসছি। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমার নাম পিটার সরকার, আমি কল্যাণপুর থেকে বলছিলাম। জি বলেন। আমার প্রশ্নটা হলো যে বাংলাদেশে যে প্রতিটা খাদ্যে ভেজাল, আম থেকে দুধ থেকে লুডুস থেকে সব কিছুতে, এবং ইফতারের জিনিসও এখন ভেজাল। এটা বাংলাদেশে আইন তো আছে, এটা দেখা যাচ্ছে 2 দিন কি 3 দিন একটু দেখাইলো, লোক দেখানো করে
এটা বন্ধ করে। কেন এটার বড় একটা শাস্তি দিয়ে জনগণকে ই করছে, আমাদের অনেক বাচ্চাদের অনেক ক্ষতি হয়েছে। এখন দেখা যাচ্ছে কেমিক্যালের জন্য এখন অনেক রোগ হয়েছে, যেমন ক্যান্সার, কিডনি রোগ, এগুলা কিন্তু দেখা যায় কি বড় বড় যারা বিজনেস করে এদেরও জানে যে এইসব ওষুধ খেয়ে বাচ্চাদের হয়েছে, ক্ষতি হয়েছে, কিন্তু তারপরও তারা কোনো পদক্ষেপ নেয় না কেন? ধন্যবাদ আপনাকে স্যার। যেটা আইনের কথা বলছিলেন এই দর্শক, আইন তো আছে, আমরা 2009 সালের আইনের কথা জানি যে খুব শক্ত আইনই আছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন খুব শক্ত আইনই আছে, কিন্তু আসলে তারপর তো কার্যকর কিছু হচ্ছে না যে বিষয়টা। আমাদের দেশে গত কয়েক বছরে ভোক্তাদের স্বার্থ রক্ষার জন্য বেশ কয়েকটা আইন করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009, নিরাপদ খাদ্য আইন 2013, ফর্মালিন নিয়ন্ত্রণ আইন 2015। আইনগুলি বেশ মানে যুগোপযোগী করে করা হয়েছে, কিন্তু আইন তো করলেই হবে না, আইনকে ইমপ্লিমেন্ট করতে হবে। এই জন্য একটা প্রশাসনিক কাঠামো, একটা কাঠামোটা আর কি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হয়েছে, এবং তাও আর কি সারা দেশে এখনো এর শাখা প্রশাখা হয়নি, এবং এরা কিছুটা একটা কাজ শুরু করার মতো প্রাতিষ্ঠানিক সক্ষমতা এদের হয়েছে এখন। কিন্তু যেমন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, যারা মাত্র শুরু করলেন ফেব্রুয়ারি মাসে, তো এইটা আর কি যে পর্যন্ত আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ সেটআপটা ইন প্লেস না হবে সেই পর্যন্ত একটা সমন্বিত এবং সারা বছর ধরে কর্তৃপক্ষ মানে তো বিশাল বিশাল ব্যাপার, অথরিটি। হ্যাঁ, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, এনাদের ফেব্রুয়ারি মাসে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, এখনো ওনারা আর কি কাজ তেমন করে শুরু করতে পারে নাই, নিয়ম কানুন সব তৈরি করছেন। আশা করা যায় হয়তো 6 মাস 9 মাসের মধ্যে একটা সেই আসবে, বা বছর দুয়েকের মধ্যে সেই। আর আমরা এর আগে যেটা ছিলাম যে সুসমন্বিত অভিযান করা, বা একটা সমন্বয় অভিযানটা যেন একটা সমন্বিত হয়, এটা বিচ্ছিন্ন, এটার দুইটা দিক আছে, ভালো দিকও আছে খারাপ দিকও আছে। যদি ইন্ডিপেন্ডেন্টলি অনেকগুলি অর্গানাইজেশন পৃথক পৃথকভাবে কাজ করে, তাহলে একটা চেকস এন্ড ব্যালেন্সের এসে যেতে পারে। এতে কেউ আর কি যাতে একটা কোন রকমের আপনার যেটা আর কি কোন রকমের একটা পার্টিকুলার ফোকাস করে লোক দেখানো ভাবে না হয়, এইটার একটা দিক আছে বটে। আবার সমন্বিত হলে রিসোর্সটার বেটার ইউটিলাইজেশন হয়। স্যার, আমি একটা কথা বলি, আইন তো আছে, আপনি পর্যাপ্ত আইন আছে, আপনি কয়েকটা সেন্সিটিভ জায়গায় কাজ করেছেন, যে আপনি বাণিজ্য সচিবও ছিলেন, আমি আপনাকে অনেকদিন ধরে জানি ব্যক্তিগতভাবে, প্রফেশনালি। দুদকে ছিলেন, বাণিজ্য সচিবের পিএম কার্যালয়েও ছিলেন, অনেক রেসপন্সিবিলিটি আপনি নিয়েছেন, কাজ করেছেন, কিন্তু হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স? কেন এই আইনের প্রতি মানে আইনের এই প্রয়োগ, এবং আইনটা তো হলো কথা, আপনি অনেকগুলো জায়গায় দায়িত্বশীল জায়গায় কাজ করেছেন। আমি একটা কথা বলি স্যার, এখানে কথা বলতে যে 2009 সালে আইনটা হলো, ধরেন আইনের আপনি বলছেন কাঠামো হয়নি, 2000 কাঠামোটা হয়েছে কিন্তু সারা দেশে এখনো হয়নি। তো কেন আমরা করে উঠতে পারছি না? আজকে যদি 9 সাল হিসাব করি, আজকে 6 বছর না, সংস্থা করে কি হবে? আমি দুবার যেটা বলি, সংস্থার তো অভাব নাই। হেলাল ভাই বললেন 8টা সংস্থা আছে ভোক্তা অধিকার সংরক্ষণ করার জন্য, 8টা সংস্থা। তাহলে কি স্যার আমাদের সবকিছু কি লোক দেখানো হয়ে যাচ্ছে না? লোক দেখানো ঠিক হয়তো না, ইন্টেনশন আছে, কিন্তু আমাদের মধ্যে কমিটমেন্ট টু ওয়ানস রেসপন্সিবিলিটি, এইটা অনেক সময় ঘাটতি দেখা যায়। মানে তাহলে তো এই কমিটমেন্ট টু রাইট স্যার, আমি এই জায়গাটায় ব্যবসায়ীদের উপরে বর্তায়, মানে তাদের উপরে এখানে প্রেশার আছে কিনা, চাপ আছে কিনা, এগুলো তো বহু রকমের তাদেরও একটা আর কি কিন্তু রোল আছে। আমরা যারা ক্রেতা, আমরা যারা ভোক্তা, মুক্তবাজার অর্থনীতির তো প্রফিট হলো এটা চালিকা শক্তি। সেই চালিকা শক্তি যখন প্রফিট, তখন যারা বিক্রেতা তাদের মধ্যে নানা ধরনের সবাই যে নৈতিক হবে এমনটা আশা করা যায় না। অনৈতিক কেউ অনৈতিক একটা রিসেন্টলি ঘটনা দেখেন না আপনি, কেয়ারলাইন নামে কোকেন আসছে, করবেন এটা। সেই ক্ষেত্রে ভোক্তাদেরকে সাবধান থাকতে হবে এবং ভোক্তাদেরকেও আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আমি একটা কথা স্যার, আপনি যদি আমি প্রতিবাদ করি স্যার, 4 জন আপনি যদি বাজারে যদি একটা চড়া দাম হয়, এই ধরেন এই রমজান মাস আমাদের ধরেন মুসলিম সম্প্রদায়ের একটা বড় রকমের একটা ধরেন আমরা 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 ধর্মীয়ভাবে এটাকে পালন করি, কিন্তু আপনি দেখবেন এই রমজানকে সামনে রেখে যেভাবে মুনাফা লুটা হয়, এটা চিন্তা করা যায়?
না ভাই, আপনি যেভাবে বলছেন ব্যাপারটা কিন্তু আমি আপনার সঙ্গে একটু ডিফারেন্ট। না আমি আপনি আপনি ডিফার করেন। ওইটা আমরা যে ভেজাল নিয়ে কথা বলছি, সেই মুনাফার কথা বললে এটা আসবে ঠিকই, তো যে মুনাফার একই জিনিস, একই পরিমাণ জিনিস, একটা কেন? ইফতারির পণ্য হ্যাঁ। এক দোকানে হয়তো রাস্তার দোকান, সেই দোকানে স্যার, রোজা হয়তো এটা আসলেই 5 টাকা, প্রত্যেকটা জিনিস আইটেমের আর দাম দোকানে বাড়ে যায়। 20 Why? টাকা। এটা তো Why? ঠিকই আছে। আপনি সাপ্লাই তো কোনো ঘাটতি আপনি নেই। হোটেল সোনাগায় এক কাপ চা খাইলে আপনাকে দিতে হয় 500 টাকা, জি। আর একই ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি এই জন্য সেটা আমরা কিন্তু ওই- বাইরে একটা দোকানে খেলে দিতে 5 টাকা। আর এই সঙ্গে এটা যুক্ত করা যাবে না। এটা আপনি এটা নির্ধারণ কিন্তু ক্রেতা করেন। আপনি ক্রেতা কোন দামে খাবে এটা ক্রেতা নির্ধারণ করে যে আমি কোন দামে খাবো। আমি যে কথাটা বলছিলাম যে কেন আমাদের এই একটা টেলিফোন অধিদপ্তরগুলো নিয়ে অ্যাক্টিভ নিই, হচ্ছে না। একটা টেলিফোন নিয়ে নিই। যে দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে আমি পিরিজপুরের কাউখালী থেকে খসরু বলছিলাম, জি বলেন। যে আজকের এই বিষয়টিকে সামনে নিয়ে আসার জন্য সময় টেলিভিশনকে অনেক ধন্যবাদ জানিয়ে আমি ছোট্ট করে দুটি প্রশ্ন করতে চাই। একটি প্রশ্ন হলো যে এই ভেজাল বিরোধী অভিযান শুধু রমজান মাসের মধ্যে কি সীমাবদ্ধ থাকবে, না এটা চলমান প্রক্রিয়া? দ্বিতীয় প্রশ্ন, যখন ম্যাজিস্ট্রেট কোনো ব্যবসায়ীদের জরিমানার এক মাথা থেকে শুরু করে আর এক মাথায় গিয়ে দেখা যায় সেখানে সম্পূর্ণ দোকানগুলোর বন্ধ, একটা হরতালের মতো পরিস্থিতি সৃষ্টি হয়, সেক্ষেত্রে কিন্তু কখনোই আমরা দেখিনি ওই দোকান যে বন্ধ করে গেছেন সেই মালিককে ম্যাজিস্ট্রেট কখনো তলব করেছেন বা তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন। এই বিষয়টি কি সামনে নিয়ে আসার জন্য জি, আজকে আলোচনা? জি, আমি আপনাকে আরেকটা প্রশ্ন করছি। আপনি কাউখালী থেকে বলছেন, আপনাদের কাউখালীতে কি অভিযান চলে? আমাদের কাউখালীতে সারা রমজানে একটি ভেজাল বিরোধী আমি অভিযান দেখিনি, তবে একটি অভিযান দেখেছি, সেটি হলো চালের বস্তা প্লাস্টিকে ব্যবহার করা হয় এই বিষয়ে একজন ম্যাজিস্ট্রেট দুটি দোকানকে জরিমানা করেছি। সেক্ষেত্রে ভেজাল বিধির উপর আমি আমার উপজেলায় এই রমজান মাসের এই কয়েকদিনে খুব একটি অভিযান পরিচালিত হয়েছে বলে আমার কাছে প্রতিবেদন। ধন্যবাদ আপনাকে। আমরা সেটা দেখলাম যে আমাদের যে অভিযানগুলো হয় হয়তো ঢাকা, কিছুটা হয়তো Urban based, চট্টগ্রাম, urban based। হ্যাঁ Urban based। আরবান বেসড, প্রত্যন্ত এলাকায় বা খুচরো থানা খুব- পর্যায়ে তো হয়ই না। খসরু ভাই খুব ভালো একটা প্রশ্ন, জি। দুটি প্রশ্ন করছেন। একটা হচ্ছে যে কন্টিনিউয়াস চলবে কিনা। আমরা ব্যবসায়ীদের পক্ষ থেকে, বিসিসির পক্ষ থেকে আমরা বলতে চাই এটা কন্টিনিউয়াস প্রসেস হিসেবে নেওয়া হোক, প্রতি মাসে না প্রতিদিন এই কার্যক্রমটা চালানো যেতে পারে, এতে আমাদের কোনো আপত্তি নেই। কারণ আমি তো কিন্তু সেজন্য তো আপনাদের কাছ থেকে, সেজন্য আপনাদের কাছ থেকে সমর্থন পেতে হবে। সেই সমর্থনটা কি পায়? আমি একটু বলি, জি। আমি একটা পণ্য বিক্রি করি, একটা পণ্যের ব্যবসা করি, আমি 10টা পণ্য কিন্তু কিনে খাই। অতএব ভেজালের জন্য কিন্তু আমি নিরাপদ না। অতএব এই বিষয়টা আমার মাথায় আছে। আমি চাই ভেজাল বিরোধী অভিযান সারা পৃথিবীতে যেভাবে চলে এখানে একইভাবে চলবে, শুধু রমজান মাসে না। নাম্বার 1। নাম্বার 2, উনি যেটা বললেন যে যে জায়গায় ভ্রাম্যমাণ আদালত যাচ্ছেন, দুই একটা দোকানে জরিমানা করার পর বাকিগুলো বন্ধ করে চলে যাচ্ছে, এই জায়গাটা আমাদের বুঝার বিষয়। আমাদেরকে কিন্তু আসামির কাঠগড়া দাঁড় করানো যাবে না। আমরা ব্যবসা করি, সেই ব্যবসায়ী হ্যাঁ। সেদিনের জন্য মনে করেন আমি ঝামেলায় পড়লাম না, আমি আজকে না, ব্যবসা করলাম ব্যাপারটা না। ওরকম না। চলে গেলেন। আমি যে কথা এখানে আপনাকে জি। স্পষ্টভাবে বলতে চাই, আমাদের কথা একদম পরিষ্কার। সেটা হচ্ছে যে আমার জিনিসটা ভেজাল, এটা আপনাকে প্রমাণ করেন। এটা প্রমাণ করার পর যত রকম শাস্তি আছে এর পক্ষে অলওয়েজ আমরা থাকবো। ওনাকে যত রকম শাস্তি আছে সেই শাস্তির বিধানে তাকে আনেন। অনেক সময় দেখা যায় কি আপনার ম্যাজিস্ট্রেট সাহেবরা নাকে দেখে শুঙ্গে ওনারা এটাকে ভেজাল বলছেন, অনেক সময় দেখে চোখে দেখে বলছেন যে এটা ভেজাল। এই জায়গাটা আমাদের প্রশ্ন। আপনি পৃথিবীর সব জায়গায় দেখবেন পরীক্ষার পরে নিশ্চিত করার পরে আপনাকে ফাঁসি দিবে। আপনি অন্যায় আগে তো আপনাকে কোর্ট সাব্যস্ত করবে যে আপনি এই অন্যায়টা করছেন, তারপর তো আপনাকে শাস্তি দিবেন। আমাদের কথা কিন্তু একটি জায়গা, আর কোনো জায়গা আমাদের ভুল বোঝার কোনো কারণ এখানে নেই। আমি একটা আমাদের কথা কথা বলি। একদম জি, জি, পরিষ্কার। জি। আমি একটা কথা বলতে চাই যে মোবাইল কোর্টের কিন্তু যিনি অপরাধী তিনি যদি স্বীকার না করেন তাহলে শাস্তি দেওয়া যায় না। কিন্তু এখন তো ম্যাজিস্ট্রেট নতুন আইন হলো, নতুন আইন যে হয় নাই, এটা একটা প্রস্তাবিত আইন। প্রস্তাব হয়েছে, যে প্রস্তাবিত আইন, প্রস্তাব কিন্তু হয়েছে। যখন প্রস্তাবিত আগামী বছরই হয়তো এই আইনের কার্যকারিতা আমরা দেখতে পাবো। পারিপার্শ্বিক সাক্ষী যে আমি অপরাধ করেছি, আমি স্বীকার যাচ্ছি না, কিন্তু হেলাল ভাই বলছেন যে না উনি অপরাধ করেছেন, তার ভিত্তিতেই আমাকে না, শাস্তি উনি দিতে অপরাধ পারেন। করেছেন এটা প্রমাণ থাকতে হবে, তখন এটা আর কি প্রমাণ করতে হবে, যে শুধু অপরাধ করেছেন বললে হবে না। স্যার, ভ্রাম্যমাণ কিন্তু আমরা তো আদালত- এখনকার না, কথা কিন্তু আজকের স্যার- আলোচনা কিন্তু করছি। স্যার যেটা হচ্ছে যে আমরা আজকের আলোচনা করছি, আজকের আইন কেবলমাত্র মানে হেলাল সাহেব যেটা বললেন যে ওনারা চান ভেজাল বিরোধী অভিযান সবসময় চলুক। সবসময় হোক, তবে প্রমাণ এই যে আত্মস্বীকৃতির চেয়ে বড় প্রমাণ আর কি। হ্যাঁ, যেসব শাস্তি এখন হচ্ছে সেগুলি আত্মস্বীকৃতির ভিত্তিতে হচ্ছে। আপনার বড় বড় মানে চেইন মানে সুপার মার্কেটস যারা আর কি আমরা আর অনেক বেশি দাম দিয়ে জিনিস কিনি, অথবা বড় বড় মিষ্টির দোকান, সেখানে কিন্তু অনেক ভেজাল ধরা পড়ছে।
এবং মানে আমার যেটা কাছে খুব যেটা দুঃখজনক দেওয়ার মনে কথা না উপাদান হিসাবে সেরকম উপাদান দেওয়া হচ্ছে। উপাদান দেওয়া হচ্ছে, ক্ষতিকর উপাদান দেওয়া হচ্ছে, টেক্সটাইল ডাই দেওয়া হচ্ছে, অথবা এমন কোন উপাদান দেওয়া হচ্ছে যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। আমার একটা খুব এবং ওইসব জায়গায় আমাদের ম্যাজিস্ট্রেটরা যে ফাইন করছে তা খুব নগণ্য, 10,000, 20,000, 50,000। এইসব দোকানের ফাইন হওয়া উচিত 5 লক্ষ, 10 লক্ষ। স্যার এইখানে আপনি যেহেতু ফাইনের কথা বললেন, এই জন্যই আমি বলি যে ফাইনটা তো নিশ্চয়ই আইনে লেখা আছে। আইনে আছে, তো আইনে লেখা আছে বলে এত নগণ্য জরিমানার কারণেই জরিমানা দিয়ে আজকের মতো ঝামেলা শেষ, আবার কালকের থেকে আবার ওই শুরু জন্যই আর হচ্ছে কি না। এটা এক্সাম্পলারি হওয়া উচিত, ফাইনটা হওয়া উচিত এক্সাম্পলারি। মোবাইল কোর্টে একটা লিমিটেশন আছে যে 2 বছরের বেশি জেল দিতে পারে না, কিন্তু ফাইনের কোনো লিমিট নাই, ফাইন অনেক বেশি করতে পারে। এবং আরেকটা হলো, এই জন্য আমি আবেদন করব যারা মোবাইল কোর্টের সাথে ব্যবসায়ীরা এটা বলেন যে অনেক সময় মোবাইল কোর্টকে ম্যানেজ করে ফাইনটা কম দেখানো হয়, ওই ম্যানেজার এখানে বেশি চলে যায়। এই অভিযোগটাও কিন্তু ব্যবসায়ীরা করেন। ব্যবসায়ীরা করেন, কিন্তু ব্যবসায়ীরা সামনে বসে এর চেয়ে বেশি বলতে পারবো না। যে আমি আসছি আপনার কাছে, জি স্যারের কথা শুনে। যে ব্যবসায়ীরা তখন যদি ফাইনটা বেশি করে, আমার আবেদনটা হলো ফাইনটা এক্সাম্পলারি হওয়া উচিত। যদি ফাইনটা এক্সাম্পলারি হয় তাহলে ব্যবসায়ীদের এই অভিযোগও থাকবে না। এক্সাম্পলারি ফাইন দিয়ে কেউ ঘুষ দিবে না। স্যার বিষয়টা আসছে, একটা বিষয় আসছে, সেটা হচ্ছে আপনার কাছে আসছি আমি। একটা জিনিস বলি, একটা জিনিস আলোচনায় আসছে, সেটা হলো যে প্রমাণের বিষয়টা কিভাবে, এটা আগে কিন্তু নিশ্চিত করতে হবে আসলে এটা ভেজাল আছে কি। ওই যে উনি বললেন যে স্বীকার আপনাকে ধরছে ভেজালের জন্য, আপনি স্বীকার করছেন, তো স্বীকার না করে শাস্তি দেওয়া, স্বীকার করলে তো একটা প্রমাণ হয়ে যায়। স্বীকার না, এখন পর্যন্ত এটা বললেন স্বীকার করে, আমার জানা মতে এখনো 2-1টি ঘটনা ছাড়া আমি বলি না যে আমরা একেবারে ফ্রেশ মানে চরিত্র নিয়ে চলাফেরা করি, তাও বলছি না, কিন্তু 2-1টি প্রমাণ ছাড়া কিন্তু মোস্ট অফ দেম দেখবেন যে কোনো তোয়াক্কা করা হচ্ছে না যে উনি স্বীকার করলেন কি করলেন না সেটাকে দেখা হচ্ছে না। উনি আইন, আমার কথা কিন্তু পরিষ্কার, যখনই আমি নিশ্চিত করতে পারবো যে এই জায়গাটা অ্যাডাল্টেশন যুক্ত খাবার ছিল, বিষাক্ত খাবার ছিল, ভেজাল খাবার ছিল। আপনি বলছেন যে আমরা কতগুলো বড় বড় দোকানের কথা জানি, চেইন শপের কথা জানি, কেএফসি তে জরিমানা করেছে। তো কেএফসি জরিমানা তো একটা শাস্তি হয়েছে। সেই দোকানের যে যারা পরিচালনা করছিল সেই মুহূর্তে তারা স্বীকার করেছে বলেই তো শাস্তিটা হয়েছে না। এই জায়গাটা কিন্তু আমাদের এখানে কি আপনাদের কোনো কনফিউশন আছে? হ্যাঁ, কনফিউশন আছে। কি বলেন? মানে একেবারে ওনারা নিজেরা স্বেচ্ছা স্বীকার করে শাস্তিটা বহন করেছেন, এই ইতিহাস কিন্তু 2-4টা ছাড়া বেশি পাবেন না আপনি। এই কারণে আমার কথা কিন্তু আরেকটু সিম্পলিফাই করি আমি। আমাদের কথা হচ্ছে যে প্রমাণটা দরকার আমাদের। আমি কিন্তু বারবার বলছি প্রমাণটা এই কারণে দরকার, আমাদের কিন্তু প্রমাণ করার কোনো ইনফ্রাস্ট্রাকচার আমরা ডেভেলপ করি নাই। পৃথিবীর অন্যান্য দেশে দেখবেন ভ্রাম্যমাণ আদালত যখন যাবে, ভ্রাম্যমাণ গাড়িও সেখানে যায়, গিয়ে ওখানে কেমিক্যাল দিয়ে তাৎক্ষণিকভাবে পরীক্ষা করে তাকে দেখানো হয় যে ইয়েস তোমার এই খাবারের মধ্যে এই ভেজাল। আমি একটা ফাস্টফুডের দোকানে গেলাম, সেখানে পোড়া তেল দিয়ে ভাজা হচ্ছে, এটা প্রমাণের কি অপেক্ষা রাখে আপনি বলেন? না, পুরা তেল মানে আপনি তেল তো এমন বিষয় না যে তেল যেদিন তৈরি করবেন তার ফেলে দেবেন। কারণ আমার ইকোনমি এখন ওই জায়গায় দাঁড়ায় নাই যে তেলটা আজকে যেমন আজকে যারা পুরি ভাজছে সেই জায়গায় কি আমাকে ভেজাল খেতে হবে? আপনাকে বুঝতে হবে, আমি আজকে 10 কেজি তেল দিয়ে আমি পুরি ভাজলাম, আজকে যেমন বেগুনি ভাজছে, পেঁয়াজও ভাজছে, আমি এর মধ্যে 7 কেজি তেল থেকে গেল, এই 7 কেজি আমি ফেলে দেবো, কালকে নতুন তেল দিব আমি? এটা কিন্তু আমি পারবো না। কারণ আমি পারবো যদি একটা পেঁয়াজের দাম 40 টাকা হয়, কারণ একটা পেঁয়াজও কিন্তু আমাকে বাস্তবতা আসতে হবে। কিন্তু ভাই জুবাইর ভাই, আমি কিন্তু এখানে মানে অ্যাডাল্টেশন ফ্রি খাবারের জন্য আমরা বসছি এবং তার জন্য আন্দোলন করছি, প্রতিনিয়ত রাস্তা রাস্তায় ঘুরছি যাতে কোনো ক্রমেই অ্যাডাল্টেশন যুক্ত খাবার মানুষকে না খাওয়ানো হয়। এটা কিন্তু আমরা ব্যবসায়ীদের পক্ষে করছি, বিসিসিআই করছি, আমরা সবাই মিলে চেষ্টা করছি এবং আমরা এখানে যারা বসছি যখন রংটা ধরা হয় যে রংটা অন্যায়কারীকে অন্যায় হিসেবে চিহ্নিত করতে হবে, তাকে শাস্তি দিতে হবে। আমরা তো একবারও বলি না। এখানে স্যার যেটা বলছেন স্বীকার করার পরেই তো শাস্তি দেওয়া হচ্ছে না। এটা আইনের যদি কেউ, আপনি যেটা বলছেন ওটা যদি সত্যি হয়, যাকে অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছে তার পক্ষেও আইন আছে এবং সেই আইনের কোর্টের আশ্রয় নেওয়া উচিত যে আমি স্বীকার করি না। কাশেম ভাই একটু আগে বলছে আপনি অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন স্যার। এখন আপনি বলেন স্যার, একজন ব্যবসায়ীর পক্ষে আমি আবার আমাকে আজকে ফাইন করে গেল 20,000 টাকা, সেম মনে করেন আমি আবার এটা প্রটেস্ট করার জন্য আবার আমি কোর্টে যাব, কোর্টে গিয়ে বলবো না কেন আপনি যাবেন না, আপনি ব্যবসা করেন, আপনি চ্যালেঞ্জ করবেন। আপনি যত সহজভাবে বলতে পারেন, আমার কথা কিন্তু পরিষ্কার, আমার কথা খুব পরিষ্কার যে আমাকে শুধু প্রমাণটা দরকার আমার, এবং প্রমাণ
প্রমাণ হলে আমরা তাকে, আমি আবারও বলছি, প্রমাণ হলে তার বিরুদ্ধে যত রকম শাস্তি আছে সবগুলো অ্যাপ্লাই করতে হবে এবং আমরা সেটা সপ্রদিতে বলবো। আমরা যে কথা এর আগে বলছিলাম সেটা হচ্ছে যে এখন যে ভ্রাম্যমাণ আদালত যাচ্ছে, আপনি যেটা বললেন যে ওখানে ক্যামেরা যাচ্ছে, ইয়ে যাচ্ছে, আমাদের কথা আরো পরিষ্কার ছিল। আপনি যেখানে ভ্রাম্যমাণ আদালত যাবে সেখানে ওই সমিতিকে গিয়ে আগে ইনফর্ম করবে যে আমি আজকে তোমাদের এই বাজারে আমি এই ইয়ে করবো, মানে ভেজাল বিরোধী অভিযান চালাবো। ওই সমিতি তার সঙ্গে থাকবে, থাকার পরে আপনি চালান। আমার মনে হয় এখানে আমি তো বারবার বলছি এই ধরনের একটা উদ্যোগ মনে হয় আমরা না, বছর না, দুয়েক আগে আপনারা দেখেছিলাম, বিভিন্ন কিন্তু এখন কয়েকটা দেখি না। মার্কেটে আপনারা জি, পরিষ্কার ভাবে বলেছেন যে এটা ফরমালিন মুক্ত বাজার, তো কি হলো শেষ পর্যন্ত? ফরমালিন মুক্ত বাজার আমি আজকে বলি। হ্যাঁ, কি হলো? আমি রেজাল্টটা কি দাঁড়ালো? কাশেম ভাই আমি বলি, আচ্ছা, কতগুলো আমি জায়গা কাশেম ভাইয়ের কাছে আসি। আমরা যখন একজন কাজটা শুরু দর্শকের প্রশ্ন, করেছিলাম, একজন দর্শকের প্রশ্ন নিয়ে নেই। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আমি মোহাম্মদ দেলাওয়ার হোসেন বলছি, কল্যাণপুর, ঢাকা থেকে। জি বলেন। সারা বছরই তো ভেজাল বিরুদ্ধে অভিযান চলে, বিশেষ করে রমজানে বেশি হয়, এটা আমরা সবাই দেখছি। কিন্তু রমজানে বিশেষ করে ইফতারি থেকে শুরু করে বিভিন্ন খাবারের হোটেলে অভিযানগুলো পরিচালনা করা হয়। কিন্তু যারা খাবার পরিবেশন করেন বা যারা হোটেলগুলোর মালিক, তারা আসলে জানেনই না আসলে বিশুদ্ধ খাদ্য কিভাবে তৈরি করতে হয়, কিভাবে মেকিং করতে হয়। তাদের কোনো ট্রেনিং ব্যবস্থা নাই, তাদের কোনো মানে সচেতনতা সৃষ্টি ব্যবস্থা নাই। যে সমস্ত প্রতিষ্ঠান এগুলো দিত, তারা এগুলো ঠিকভাবে করছে কিনা এগুলো তো দেখা খুবই প্রয়োজন। জি জি, ধন্যবাদ আপনাকে। উনি যে প্রশ্নটা করলে আমি জাস্ট জবাবটা দিচ্ছি। এই কথা আমরা আগে বলছিলাম, যেমন একজনের একটা কিচেনে গিয়ে দেখলেন যে অস্বাস্থ্যকর পরিবেশ, ঠিক আছে, আমরা কিন্তু ওইগুলো কারেকশন করার চেষ্টা করি। আমরা বলেছি ঠিক আছে, আপনি একটা স্পেসিফিকেশন দেন যে কতজন বিশিষ্ট হোটেল থাকলে তার কিচেনটা কত সাইজ থাকবে, সে কিচেনে কি টাইলস ইউজ করবে, কোথায় সে পানি ইউজ করবে, কোথায় সে ধোয়া পাকটা ইউজ করবে, একটা স্পেসিফিকেশন দেন। এর মাধ্যমে আমরা এগুলো কারেকশন করে নিই। কিন্তু এখন যেভাবে গড়ে উঠছে, আমি ওনার সঙ্গে কিন্তু একমত এবং আমরা সবাই একমত হবো, কিন্তু এখনো আপনারা এফবিসিসিআই থেকে কি নিয়ম করে দিতে পারেন না? বা এখানে তো এফবিসিসির ভেতরে হোটেল মালিক সমিতিও আছে, একটা সমিতি আছে, তারা কি এটা করতে পারে না যে হ্যাঁ আমি যে যারা খাদ্য বিক্রি করবে তারা অ্যাপ্রন পরবে, মাথায় একটা ক্যাপ পরবে, এই জিনিসগুলি করতে পারেন? কোন কোন হোটেল নিজস্ব উদ্যোগে করে, কিন্তু সবার জন্য এটা বাধ্যতামূলক রোজার মাসে, যেহেতু আমি শেষ ৫-৬ ঘন্টায় ইফতারিটা বিক্রি করব এবং সারাদিনের সেলটা ওই ৪-৫ ঘন্টায় করব, ওই ৪-৫ ঘন্টা যারাই বিক্রিটা করবে তারা এইভাবে করবে। এটা করে দিলে কি আপনাদের বিরুদ্ধে সরকার সব বলে দিবে, এইটা বোধহয় প্রত্যাশা করা ঠিক না। আমি তো সরকারের কথা বলছি না। যে অ্যাসোসিয়েশন আছে, মালিক সমিতি, রেস্টুরেন্টস অ্যাসোসিয়েশন, তাদেরই একটা সেলফ স্ট্যান্ডার্ড ঠিক করে দেওয়া দরকার। এইভাবে আমি আমার জিনিসটা বিক্রি করব, আমি নোংরা ভেজা ঘামে ভেজা গেঞ্জি পরে এসে আমি ইফতারিও বানাবো, আবার একই সাথে ইফতারি বিক্রিও করবো, এই জিনিসটা তো হওয়া উচিত না। এটা তো আপনাদের তরফ থেকে করা উচিত। মিস্টার দেলোয়ার, একটু আগে যে প্রশ্নটা করলেন অত্যন্ত যুক্তির একটা প্রশ্ন, যে খাবার পরিবেশনের ক্ষেত্রে যেটা বললেন এটা নিয়ে সেটাই, যে এই যে বিশুদ্ধ খাবার হবে কিনা, এটা কে তৈরি করতে পারে কিনা, কিভাবে এটার কম্বিনেশন হবে, সেটা কে দেখবে? সেটা ওনারই দেখা উচিত। এই ক্ষেত্রে তো আপনাদের দায়িত্ব বেশি, আপনার দায়িত্ব বেশি। আমাকে কেন বলেন যে আমি একজন ক্রেতা হিসাবে যে আপনার কাছ থেকে ভেজাল ফুড কিনবো, আপনি বলেন যে আমি ভেজাল দেই না, আপনি এস্টাবলিশ করেন এটা। কাশেম ভাই আমি বলি, এস্টাবলিশ করেন আপনি। কাশেম ভাই আমি বলি, ভেজাল হয় না এমন কোন পৃথিবীতে এমন কোন জায়গা খুঁজে পাওয়া যাবে না। শাস্তির বিধান আছে, আমার দেশে ভেজাল শাস্তি দিয়ে তো হবে না। কাশেম ভাই আমি বলি, কাশেম ভাই আপনি দেখেন, আমরা যখন ফরমালিনের কাজ শুরু করছিলাম সেটা কিন্তু এফবিসির পক্ষ থেকে শুরু করছিলাম যে নো ফরমালিন দেওয়া যাবে না, মাছে দেওয়া যাবে না, আর কিন্তু কি করে নাই। আমি শেষ করি স্যার, আমরা কাজটা শুরু করেছিলাম বাজারে বাজারে, আমরা বিভিন্ন বাজারে আমরা দেশের ঢাকা জেলার বাইরেও বিভিন্ন জেলাতে আমরা মেশিন দিয়েছি। আচ্ছা, মেশিন দেওয়ার পরে দেখেন কি হয়েছে, আজকে আমরা যখন কাজটি শুরু করেছিলাম তখন 750 মেট্রিক টন ফরমালিন বাংলাদেশে আমদানি হতো, এখন মাত্র 16 থেকে 20 টন আমদানি হচ্ছে। তাইলে আমরা কমে আসছে। এবং আপনাকে আমি মোটামুটি কাশেম ভাই এটুকু নিশ্চিত করতে পারি, এখন মাছে জেনে শুনে কোনো ব্যবসায়ী ফরমালিন দেয় না, আমার জানা নেই। এবং যেভাবে আইনটা তৈরি করা হচ্ছে, যে কথাটা স্যার বললেন যে 1974 সালে বঙ্গবন্ধুর আমলে কিন্তু ফেয়ার ফুড অর্ডিন্যান্সটা জারি করা হয়, মানে বিশুদ্ধ খাবারের জন্য বলা হয়েছিল, এবং যারা এই অ্যাডাল্টেশনযুক্ত খাবার দেবে তাদের বিরুদ্ধে শাস্তির বিধানটা কিন্তু 1974 সালে বঙ্গবন্ধু করে গেছিলেন। এরপরে দীর্ঘ সময় শেষ হয়ে গেছে, আমরা কিন্তু এই অ্যাডাল্টেশন খাবারের জন্য আমরা হাত দিই নাই। না দেওয়া হয়েছে কি, আবার এই বর্তমান সরকার আসার পরে
আমরা কিন্তু কাজটা শুরু করেছি এবং 3টি আইন এবং কঠিন 3টি আইন, ফরমালিন অ্যাক্ট, তারপরে নিরাপদ খাদ্য, ভোক্তা অধিদপ্তর, এগুলো তৈরি হয়েছে। আমরা কিন্তু কাজটা শুরু করেছি। এন্ড ডে ওভার নাইট যদি আপনি মনে করেন যে সব পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটা, তারপর আমরা চেষ্টা করছি ব্যবসায়ীদের পক্ষে একদম জিরো টলারেন্স, যে যারা এই ভেজাল বিরোধী খাবার বিক্রি করবেন, যারা ভেজালের সঙ্গে যুক্ত থাকবেন, তাদের সঙ্গে ব্যবসায়ীদের কোনো সম্পর্ক থাকবে না, এই বিসিসের কোনো সম্পর্ক থাকবে না। আমাদের কথাটা পরিষ্কার, যিনি অন্যায় করবেন উনি অপরাধী। বাট এই জায়গাটায় আমাদের প্রশ্নটা হচ্ছে অন্যায়কারীকে চিহ্নিত করা দরকার, যে হ্যাঁ উনি অন্যায়টা করেছেন। অনেক সময় আমরা দেখেছি এই জায়গাটা কিছু ব্যত্যয় ঘটে, এবং আমি টেলিভিশনে এর চেয়ে বেশি বলতে পারবো না, এই কারণে আমাদের আবারও বললে আপনার অসুবিধা হবে না, অসুবিধার কথা না। আমি আপনাকে একটি কথা শুধু বলছি আপনাকে, সেটা হচ্ছে যে আমরা চাই মানে খাবারটা নিশ্চিত করা হোক যে হ্যাঁ এই খাবারে বা এই পণ্যে মানে ভেজাল দেওয়া আছে, তার বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা গ্রহণ করুন। আমি স্যারের কাছে একটু আসতে চাই। স্যার, ক্যাব বা এরকম ক্রেতা অধিকার সংরক্ষণে আরো তো সংগঠনগুলো কাজ করে, কিন্তু আমরা দেখি তাদের কাজ অনেকটা প্রেস রিলিজে সীমাবদ্ধ। ক্রেতাদের সচেতন করা, ইয়ে করা, এই বিষয়গুলোতে আমরা খুব দেখি না। একটা দিবস আসলে কিছু করে, তারপরে আর সারা বছর করে না। এটা কেন? আমাদের এই আন্দোলনটা এখনো ভলেন্টারি বেসিসে হচ্ছে, এবং এইসব অর্গানাইজেশনগুলির কোনোটারই আর কি, আমি ক্যাবের সাথে জড়িত হওয়ার পরে দেখলাম রিসোর্স নাই। হ্যাঁ, পয়সা নাই, সোজাসাজি কথা। সরকারের পয়সা নাই, তো যেহেতু আপনি ভলেন্টারি করেন, তো সরকারের সাথে মিলে বা সংগঠনগুলো মিলে তাদের সাথে, সরকারের সংস্থাগুলোর সাথে মিলে তো আপনারা তাদের শক্তিটা বাড়াতে পারেন। সেই জিনিসটা তো আমরা দেখি না। চেষ্টা যে একবারে হচ্ছে না তা নয়, এবং একদিনে কোনো কিছু হবে না। এবং সব ব্যবসায়ী যে খারাপ এটা তো আমরা বলছি না। অনেক সৎ ব্যবসায়ী আছে, অনেক নীতিবান ব্যবসায়ী আছে, কিন্তু অসৎ ব্যবসায়ীর সংখ্যাও কম নয়। এবং সেই জন্য অসৎ ব্যবসায়ী যিনি করেন, আপনি বলতে যাচ্ছেন যে ব্যবসায়ীদের সংগঠনগুলো এই ব্যাপারে যেরকম আরো কড়াকড়ি হওয়া উচিত, সেটার উদ্যোগটা একটু কম দেখছেন। এটা আর কি, মানে সব অন্য কেউ, মানে হালাল সাহেবের কথায় যে অন্য কেউ সব প্রমাণ করবে, প্রমাণের দায়িত্ব আপনারাই নেন। উনি লোকাল বাজার কমিটির কথা বললেন, হ্যাঁ, যারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন তাদের কাজটা হচ্ছে জিনিসটা প্রমাণ করা, এই আর কিচ্ছু না। কিন্তু ওই জায়গাটা আমাদের মনে হচ্ছে যে অনেক সময় আমাদের পিছনে অবিচার করা হচ্ছে। এই আমি দুই একটা যে হচ্ছে না তা না, ওই জায়গাটাই বলছি যে এই জায়গাটা প্রমাণ করলে কিন্তু আমরা সেই ব্যবসায়ীকে ধরতে পারি। আমরা যখন যাচ্ছি গিয়ে বলছি তুমি এই কাজটি কেন করছো, যেমন আমি শুধু ফরমালিনের উদাহরণটা দিচ্ছি। আমি যখন বাজারে এই কাজটা শুরু করলাম, আমি একদিন মাছ ব্যবসায়ীকে জিজ্ঞেস করলাম তুমি ফরমালিন যুক্ত খাবারটা কেন বিক্রি করছো। উনি আমাকে বললো যে ভাই আমি 10 বছর যাবত মাছের ব্যবসা করি, আমার হাতে কোনো রকম মানে প্রবলেম হয় নাই, যে মাছটুকু থেকে যায় এটুকু আমি বাসায় দিয়ে খাই। আমি যে জানতাম এই মাছটার মধ্যে ফরমালিন, তাহলে আমি এই কাজটা করতাম না। যে বাস্তবতাটা আসতে হবে, কিন্তু অনেকে একেবারে মানে সোর্সে এটা ফরমালিন হচ্ছে। সেই কারণে আমরা চাচ্ছি আসলে আমরা কিন্তু আমাদের দেশ এগিয়েছে, অর্থনৈতিকভাবে আমরা এগিয়েছে। স্যার যেটা বললেন না যে আমাদের অর্থনৈতিক সমস্যা, বিভিন্ন সংস্থাগুলো বা অর্গানাইজেশনগুলো, আমি মনে করি না ভালো কাজ করার জন্য বাংলাদেশে এখন অর্থনৈতিক সমস্যা। শেষ বলবেন কাশেম ভাই? না, আমার একেবারে সাধারণ একজন ভোক্তা হিসাবে, যে আমি মিডিয়াতে চাকরি করি, কাজ করি এবং সাধারণ ভোক্তা একজন, আমার কাছে এটা হচ্ছে যে আমি স্যারের সাথে একমত। স্যার যে মুভমেন্ট করছেন হয়তো একটু প্রাতিষ্ঠানিকভাবে ওইভাবে মুভমেন্টটা দাঁড়াতে পারে না, কিন্তু পক্ষে আছে, সমর্থনে। যে আমি একটা জিনিস, যে আমি একটা ভেজাল মুক্ত খাবার চাই। এখন ভেজাল মুক্ত খাবার যেতে যে দায়িত্ব রাখার দায়িত্ব হচ্ছে যে যিনি খাবেন তার একটা সচেতন হইতে হবে। আর একটা বিষয় হচ্ছে যিনি আমাকে খাবারটা পরিবেশন করবেন তার হচ্ছে রেসপন্সিবিলিটি, তাকে ঠিক হতে হবে। সে যদি ঠিক না হয় তাহলে কিন্তু যতই আমি সচেতন হই, আমার পক্ষে এটা কিন্তু নিশ্চিত করা, ভালো খাবার খাওয়া আমার পক্ষে সম্ভব না। অতএব তাকেই একটা দোকানদারকেই এটা যারা নেতৃবৃন্দ আছেন, ব্যবসায়ী নেতৃবৃন্দ আছেন, তাদেরকে এনশিওর করতে হবে যে না এই ভেজালটা। এখানে আমরা বলতে পারি যে এই যে ভেজাল বিরোধী অভিযান যেটা, এটা সুসমন্বিত হতে হবে। ওনার একটা প্রস্তাব আসলো যে হ্যাঁ কমিটি, এবং এখানে সুসমন্বিত ভাবে, এবং শুধু রোজার মাসে না, এটা সারা বছরই চলতে হবে। আপনি একটা সময় দেখেছেন, আমি জানি না স্যার, আমি একটা ইনফরমেশন দিয়েছি, কোন ভোক্তা যদি তার অধিকার পূর্ণ হয় কোন ব্যবসায়ীর কারণে, এবং সেই যদি অভিযোগ করে এবং তা যদি প্রমাণিত হয়, তাহলে যে ফাইন হবে তার 25% কিন্তু সেই ভোক্তাকে রিওয়ার্ড হিসেবে দেওয়া তাৎক্ষণিকভাবে। এবং 1 লক্ষ টাকা যদি আর কি, আপনার যেমন একটা ভেজালের জিনিস যদি রিপোর্ট করে এবং তা যদি প্রমাণিত হয়, তাহলে 1 লক্ষ টাকা জরিমানা হলে সেই ভোক্তা 25,000 টাকা
পাবে ওই রিওয়ার্ড Reward হিসেবে পাবে। আইনের তো স্যার এবং কোনো এই ঘাটতি জন্য নাই। ভোক্তাদেরকে আমরা বলবো আপনারা সংগঠিত হন, আপনারা সোচ্চার হন, আপনারা নিজের অধিকার সম্বন্ধে পাশাপাশি দায়িত্ব সবারই, দায়িত্ব। ভোক্তাদের দায়িত্ব, ভোক্তারা ব্যবসায়ীদের সচেতন দায়িত্ব। হওয়ার দায়িত্ব, হ্যাঁ, ব্যবসায়ীদের of course, তা তো দায়িত্ব, ব্যবসায়ীদের এবং দায়িত্বটা আমি সরকারের বেশি উপরে মনে করি যে ওনারা এনশিওর করতে হবে এটা। গোটা কাশিম বিষয়টি- ভাই, ব্যবসায়ী গোটা ব্যবসা বিষয়টি- বলে, কাশিম ভাই, আপনি যে আমি এত শেষ সুন্দর করতে চাই, আছেন এখনো, গোটা আপনি বিষয়- বলেন জি, বাংলাদেশের হ্যাঁ, কোন খাবারটাকে আপনি কিভাবে জি, অসুস্থ করেন? হেলাল ভাই, আমি শেষ করতে চাই, গোটা আমি সেই বিষয়টি জায়গায়- সুসমন্বিতভাবে করতে হবে, বিষয়টা শুধু হচ্ছে সেই বিতর্কে গেলে শুধু অন্যরকম। রোজাকে লক্ষ্য করে না, না, সারা সারা বছর। বছর, সারা বছর। ধন্যবাদ আপনাদের তিনজনকে। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত্রি।